আকাশপথে ভ্রমণ বিষয়টাকে আমার বরাবরই ভীষণ বিস্ময়কর লাগে, রোমাঞ্চকর লাগে, আর ইদানিং ভীতিকর লাগে। ইদানিং ভীতিকর লাগে বলতে বুঝতেই পারছেন কোন প্রেক্ষাপটে কথা বলছি। এয়ার ইন্ডিয়ার যে বিমানটি বিধ্বস্ত হয়েছে অল্প কিছুদিন আগে, সেই বিমানটির বিধ্বস্ত হবার ঘটনায় সারা বিশ্বের মানুষের মতন আমারও বুকে কাঁপন ধরে গেছে। কারণ প্রতিটা মুহূর্তে মনে হয়েছে, প্রত্যেকটা ভিডিও কিংবা ছবি যা কিছু সামনে এসছে, যা কিছু তথ্য পাওয়া গেছে, সমস্ত কিছুর পরে মনে হয়েছে জীবনটা অনিশ্চিত, কিন্তু তার চাইতেও বেশি অনিশ্চিত হয়ে ওঠে যখন এই বিমানের ছোট্ট কেবিনে কোনো যাত্রী বসে থাকেন এবং সেটা পুরোপুরি সৃষ্টিকর্তার হেসে খেলে জীবনটা শেষ করে দেবার মতন কিংবা জীবন অবসান করে দেবার মতন একটা ঘটনা। সৃষ্টিকর্তা সব কিছুর উপর নিয়ন্ত্রণ রাখেন, নিয়ন্ত্রণ করেন আমাদের জীবনকে, সেটা আমরা জানি, কিন্তু প্রতি মুহূর্তে হয়তো বা মনে থাকে না। কিন্তু বিমান যাত্রার সময় সে কথাটি ভীষণভাবে মনে পড়ে। কথা বলতে বলতেই রানওয়ে পেরিয়ে আকাশে উড্ডয়ন শব্দটির সঙ্গে যাদের পরিচয় নেই তাদেরকে বলি, উড্ডয়ন মানে টেক অফ, অবতরণ মানে ল্যান্ডিং। এই বাংলা শব্দগুলো অবশ্য আপনি যখন আভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রা করেন তখন শুনতেই পান। বাংলাদেশ বিমান যখন দেশের বাইরে যায় তখন সেখানেও কিছু বাংলা শব্দ শুনতে পান, বাংলা কথা শুনতে পান। কিন্তু আমি জানি প্রথমে রেজাই আমাকে জিজ্ঞেস করবে উড্ডয়ন মানে কি, সেজন্য বলে রাখলাম উড্ডয়ন মানে টেক অফ। এই মুহূর্তটা আমার কাছে খুব আশ্চর্য লাগে। কি করে ভেসে আছি জানি না, শূন্যে ভেসে আছি এবং এগিয়ে যাচ্ছি। কতখানি এগুচ্ছি বোঝা যায় না। আকাশ থেকে সত্যি বোঝা যায় না যে আমরা প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক মিনিটে কত দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গা পেরিয়ে যাচ্ছি। মাঝে মাঝে মনে হয় জীবনটাও তাই, কত দ্রুত পেরিয়ে যাচ্ছি, কত দ্রুত সময় কেটে যাচ্ছে অনুভবই করতে পারি না। আর এই যে আরেকটু উপরের স্তরে মেঘের ভেতরে ঢুকে যাওয়া, সে এক আরেক বিস্ময়। মেঘের রাজ্যে, মেঘের ভিতরে বসে থাকা, কিচ্ছু দেখতে পাচ্ছি না এবং আমার মতন কোনো যাত্রী কিছু দেখতে পাচ্ছেন না। সামনে কি আছে, পাশে কি আছে, পেছনে কি পেরিয়ে এসেছি কিচ্ছু জানি না। শুধুমাত্র বিশেষজ্ঞ যিনি আছেন, পাইলট যিনি আছেন, যিনি আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি তার গতিবিধি ঠিক মতোই নিশ্চয়ই অনুসরণ করছেন। মাঝে মাঝে মনে হয় জীবনটা কত ছোট, যে কত বিষয় আমাদের অজানা থেকে যায় এবং অজানা থাকতে থাকতে আমাদের জীবনটা শেষ হয়ে যায়। আমরা বুড়িয়ে যাই, আমরা মরে যাই, জীবন শেষ হয়ে যায়, কিন্তু তবুও জানা হয় না। এই যে প্লেন কিভাবে চলে, প্লেন কিভাবে কাজ করে, প্লেনকে কি করে মানুষ নিয়ন্ত্রণ করেছে, কিংবা ওই যে কথায় আছে না যে কোনো কঠিন কাজ করবার সময় আমরা বলি এটা তো রকেট সায়েন্স নয়। রকেট সায়েন্সই বা কী? মানে বিজ্ঞানের কত আবিষ্কার, কত উদ্ভাবনের ব্যাপারে আমাদের কত কম সীমিত জ্ঞান। হ্যাঁ, অসম্ভব নয়, জ্ঞান কেউ চাইলে অর্জন করতেই পারেন, কিন্তু কয়টা বিষয়ে জ্ঞান আমরা এক জীবনে অর্জন করতে পারি, কিংবা সেই সময়টুকু, সেই সুযোগটুকু কি আমাদের হয়ে ওঠে? আমরা কেবল সুফল পাচ্ছি। এই যে পাখা কী করে চলে, কিংবা একটা সুইচ টিপলেই কী করে সমস্ত কিছু আলোকিত হয়ে যাচ্ছে, সমস্ত কিছুই বিজ্ঞানের অবদান। কিন্তু এগুলো নিয়ে আলাদা আলাদা করে পড়তে গেলে অনেক পড়াশোনার ব্যাপার। যা হোক, এই বিমানে বসে বসে বাইরে তাকিয়ে এ সমস্ত অদ্ভুত ব্যাপার মাথায় আসছিল, আর দেখছিলাম যে নিচে জনভূমি, জনপদ দেখা যাচ্ছে। আভ্যন্তরীণ বিমানের এটা একটা সুবিধা যে খুব বেশি উচ্চতায় যেহেতু ওঠে না, নিচে দেখা যায় এবং তখন একটুখানি আশার আলো পাওয়া যায় যে আমরা খুব বেশি উপরে উঠিনি। আমরা চাইলেই খুব সহজে হয়তো, খুব দ্রুত হয়তো অবতরণ করতে পারবো। এইবার এই ফ্লাইটে বসে কিন্তু আমার সেই মালয়েশিয়া এয়ারলাইন্সের MH370 ফ্লাইটটির কথাও মনে পড়ছিল। সেই যে একটা ফ্লাইট 10 বছর আগে একটা দুর্ঘটনা ঘটে গেল, কোথায় হারিয়ে গেল, কোথায় চলে গেল, এই মহাবিশ্বের কোথায় রয়েছে তার ধ্বংসাবশেষ কেউ জানে না। কিছুদিন আগেই দেখলাম সেই উদ্ধার অভিযানও সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এরপরে কেউ যদি ব্যক্তিগত উদ্যোগে সেই উদ্ধার অভিযানটি আবার শুরু করতে চান তাহলে হয়তো বা অনুমতি মিলবে, কিন্তু সরকারিভাবে সেই উদ্ধার অভিযান শেষ হয়েছে। সেই স্বজনেরা কেমন আছেন? তারা কি আশা করেন যে
কোথাও না কোথাও তাদের স্বজনরা বেঁচে আছে এই পৃথিবীর। ভালো কথা, সঙ্গে আজকে যাত্রী আমার বাবা আমার পাশের আসনটিতে বসে আছে। সাধারণত ফ্লাইটে উঠলে আমি ওঠানামাটা উপভোগ করতে চাই খালি চোখেই, কিন্তু এবার বাবা বললেন ভিডিও কর, পরে দেখব। তো সেইভাবেই ভিডিও করা, এবং মনে হলো ভিডিও যখন করছি কিছু অনুভূতিও জানিয়ে যাই। বলছিলাম MH370 কথা, যে বিমানটি হারিয়ে গেছিল। তার কিছু ধ্বংসাবশেষ অবশ্য পাওয়া গেছে, কিন্তু পুরো ঠিকানা আমরা জানি না। কিছুদিন আগেই নেটফ্লিক্সে এটা নিয়ে একটা ডকুমেন্টারি দেখছিলাম, একটা প্রামাণ্যচিত্র, এবং সেখানে দেখতে দেখতে আমি এলোমেলো হয়ে গেছি। কোথায় চলে গেল, কোথায় হারিয়ে গেল একটা বিমান, জলজান্ত একটা বিমান, জলজান্ত এতগুলো প্রাণ। এবং সেই সঙ্গে আমার আবার জলপথের প্রতিও একটা আকর্ষণ আছে। কিন্তু সেই যে সাবমেরিন টাইটানের হারিয়ে যাওয়া নয়, মানে ধ্বংস হয়ে যাওয়া, সেটাও দেখছিলাম নেটফ্লিক্সে। এর উপরও একটা প্রামাণ্যচিত্র আছে, আপনারা দেখে নিতে পারেন চাইলে। সেই দুর্ঘটনাটির পরেও আমি খুব এলোমেলো ছিলাম কিছুদিন, যে প্রামাণ্যচিত্রটা দেখে মনে হলো যে মানুষের একগুঁয়েমি কিংবা জেদ কিংবা অতি আত্মবিশ্বাস, অতি অহং কত বড় দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। বারবার ঝুঁকি আছে জানবার পরেও কি করে সেই অভিযান পরিচালনাকারী কোনোভাবেই মানলেন না কারোর কথা, কারো নিষেধ, কারো বারণ। যা হোক, দেখতে পাচ্ছেন এই যে সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। আমাদের গন্তব্য ছিল কক্সবাজার, এবং কক্সবাজার ঢোকা মাত্রই, মানে কক্সবাজার নামটা শুনলেই সমুদ্রের কথা মনে পড়ে, এবং সমুদ্রের কাছাকাছি চলে যাচ্ছি আমরা এখন। সমুদ্রের কাছাকাছি গিয়ে খুব অদ্ভুতভাবে দেখছি যে সাগরে ট্রলার চলছে, জাহাজ চলছে, এবং দেখতে পাবেন একটু পরেই, তার আগে যদিও মেঘের ভিতরে ঢুকে গেলাম আবার, কিন্তু খুব তাড়াতাড়ি মেঘ পেরিয়ে আমরা সমুদ্রের দৃশ্যটা ভালোভাবে দেখতে পারবো। এবং দেখব যে কি অদ্ভুত দেখাচ্ছে ট্রলারগুলোকে, মনে হচ্ছে ছোট ছোট বিন্দু। খুব, তার মানে কতটা উচ্চতায় আছি বুঝতেই পারছেন। যেখান থেকে আকাশ থেকে নিচে তাকালে এত বড় বড় ট্রলারগুলোকে মনে হচ্ছে ছোট ছোট মশা মাছি কিংবা পোকা, কীটপতঙ্গ। ওই যে কিছুটা দেখা যাচ্ছে, কিছুটা যাচ্ছে না। একটু পরেই সমস্তটা স্পষ্ট হয়ে যাবে, এবং বুঝতে পারছি যে আমরা ক্রমান্বয়ে নামতে শুরু করেছি। আমরা একটু একটু করে নামছি নিচের দিকে, এবং এই যে এখন শুরু হয়ে যাবে সমুদ্র ভ্রমণ, মানে আকাশ থেকে সমুদ্র ভ্রমণ। কি অদ্ভুত না? আকাশ থেকে সমুদ্র ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর দৃশ্য আমার কাছে এটাই, যে আমি যখন সাগরে ভেসে থাকা ট্রলার কিংবা জাহাজ কিংবা লঞ্চ, যেটাই বলি না কেন, যখন দেখছি এগুলোকে, তখন সেগুলোকে কত ছোট দেখাচ্ছে। বলতে বলতেই চলে এলো একটা ট্রলার। যদিও আমি একটু জুম করার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি কতটা দূরে আছি, কিন্তু জানি না বোঝা যাচ্ছে কিনা। এবং সামনে আরও অসংখ্য ট্রলার দেখতে পাবেন। পুরোটার সময় কিন্তু বুকটা দুরু দুরু করছে। যত যাই কিছু, আমি ভিডিওটা অন করে রেখেছি বটে, কিন্তু মনেই হচ্ছে যে নিরাপদ অবতরণ হবে তো। কতটা অনিশ্চয়তা নিয়ে বসে আছি এই মুহূর্তে প্রত্যেকে। বলতে বলতেই রানওয়ে দেখতে পাচ্ছি, এবং রানওয়ের মাটি ছোঁবার অপেক্ষায় আছি। চাকাগুলো যখন মাটি স্পর্শ করবে তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে। সৃষ্টিকর্তাকে স্মরণ করছি মনে মনে, বলছি এই যাত্রায় যেন বেঁচে যাই। এবং আমরা নেমেই পড়লাম খুব সুন্দরভাবে, নিরাপদে। যতই অনিশ্চয়তা থাকুক না কেন, আমাদের এই আকাশপথের ভ্রমণের উপরে নির্ভর করতেই হয়, এর কোনো বিকল্প নেই। আমাদের জীবনের প্রয়োজনে, কাজের প্রয়োজনে যেতেই হয়, সময় বাঁচাতে যেতেই হয়। এবং প্রতি যাত্রায় মনে হয় জীবনটা কত অনিশ্চিত, একেবারে হাতের মুঠোয় জীবন পুরে বসে আছি সিট বেল্ট বেঁধে। সেদিন বৃষ্টি হচ্ছিল, আবহাওয়া বেশ বৈরী, এবং বৃষ্টির কারণে একটা হাস্যকর ব্যাপারও আমার মাথায় আসছিল। ছোটোবেলায় গান গাইতাম না, রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুর দম, শুধু মনে হচ্ছিল এই না আবার প্লেনটাও পা পিছলে যায়। জানি খুব হাস্যকর শোনাচ্ছে, কিন্তু ওই যে আশঙ্কা তো থাকেই নানান রকম। এবং যেহেতু বৈরী আবহাওয়া, বৃষ্টি হচ্ছে সারাদিন, সেই একটা ভয়ও ছিল।
তবুও বলবো যে তুলনামূলকভাবে আকাশে ঝাঁকুনি কমই খেয়েছি, তেমন একটা বোঝা যায়নি আবহাওয়ার প্রতিকূলতার ব্যাপারটা। সেজন্য পাইলটকে অবশ্যই একটা ধন্যবাদ দিতেই হয়। তিনি আমাদের নিরাপদে পৌঁছে দিয়েছেন এবং মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হয় আরও একবার যে নিরাপদে আমরা গন্তব্যে পৌঁছে গেছি। কক্সবাজার বিমানবন্দরে আছি এই মুহূর্তে এবং একটু পরেই আমাদের বিমানটি থেমে যাবে। তার গতি ধীর হতে শুরু করেছে। ধীরে ধীরে আমরা কাছাকাছি চলে যাচ্ছি এবং ছোট্ট বিমানবন্দর এটা, পায়ে হেঁটেই আপনি বেরিয়ে যেতে পারবেন বিমানবন্দর থেকে এবং গতি একেবারেই কমতে শুরু করেছে। এক্ষুনি আমাদের নেমে পড়ার প্রস্তুতি শুরু হবে। সকলের শব্দ পাচ্ছি, সিট বেল্ট খোলা হচ্ছে, সকলে দাঁড়িয়ে পড়ার একটা প্রস্তুতি নিচ্ছে এবং সেই সঙ্গে আমাদের এই যাত্রাটি শেষ হলো।